সেই রেস্টুরেন্টের ভিতরে ঢুকেছে, ঢুকে ওখানে দুই চারজনকে বোধহয় লাঠি আঘাত করছে এবং বয়স্ক লোকগুলো কান ধরে উনি উঠবাস করিয়েছেন। আপনি আমাকে বলেন তার কি রাইট আছে এটা করার, রমজানের পবিত্রতা রাখার? হু আর ইউ? আপনার উপরে এই একটা ইসলামী শক্তি অসুবিধা নাই, কিন্তু যারা এক্সট্রিমিস্ট মনে করি আমরা এই ধরনের, কারণ আপনি যদি পোশাক নীতি করবেন, আপনি খাদ্য নীতি করবেন, আপনি পর্দা দিয়ে খাবে, আপনি পর্দা উন্মোচন করে ভিতরে ঢুকবেন, এগুলা তো বরদাস্ত করবে না কেউ। কোন সংবিধানের আলোকে? যেটা সংস্কার করছে সেইটার আলোকে? সেটার অ্যাপ্রুভালটা কোথায়? আবার আপনি যদি বলেন গণপরিষদ করবেন, সেটা নিয়ে তো দ্বিমত আছে। গণপরিষদ এবং পার্লামেন্ট, বিএনপির বক্তব্য হলো আপনি যা খুশি তাই করেন, পার্লামেন্টের নির্বাচন হওয়ার পর তারা এসে এগুলা সংশোধন অ্যাপ্রুভাল করে কি করে না সেটা এক জিনিস। কিন্তু আমার কথা হচ্ছে আপনি এখন এই মুহূর্তে নির্বাচনটা যে দিবেন কিসের অধীনে? আমি ইউনূস সাহেবের নির্বাচন বিষয়ে তিন ধরনের কথা শুনেছি ফ্রম দ্য বিগিনিং। উনি এক জায়গায় বলেছেন যে যদি অল্প সংস্কার চায় তাহলে ডিসেম্বরে নির্বাচন 25-এ, বেশি চাইলে জুনে 26, এবং এর আগে একটা কথা বলছিলেন নির্বাচন যদি সংস্কার একেবারেই না চায় নির্বাচন দিয়ে উনি চলে যাবেন, মানে বিষয়টা এরকম। এখন একটা ভেগ টার্ম আছে এখানে। আপনি যদি মনে করেন অল্প সংস্কার চাইলে তারপরেও যদি নির্বাচন দেওয়া যায়, তাহলে বেশি সংস্কারের প্রয়োজনটা কি? মানে আমি বলছি নির্বাচন উপযোগী সিচুয়েশন যদি করা যায়। 2 নম্বর, আপনি দেখেন ইতিমধ্যে কিন্তু নির্বাচন কমিশন একটা কথা শুরু করেছে, নির্বাচনী সংলাপ অগাস্ট সেপ্টেম্বরে হতে পারে, এবং সেখানে নির্বাচন কমিশন বলছে অক্টোবরে হতে পারে তফসিল ঘোষণা, 6 মাসের রোডম্যাপ নিয়ে ইসি এগুচ্ছে, আর নতুন দলের নিবন্ধন 20 এপ্রিলের মধ্যে। এই ধরনের কথা ইতিমধ্যে নির্বাচন কমিশন থেকে আসছে। এখন আসেন যে কথাটা উঠছে যে এই এই সরকার বিএনপি বিরোধী কিনা। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? আমার কাছে যেটা মনে হয় যে ইউনূস সাহেবের যে সরকারটা, সেই সরকারের ভিতরে এই সরকারের মধ্যে একটা ডিপ স্টেট আছে বলে আমার কাছে মনে হয়। যে সেই ডিপ স্টেটের সাথে সরকারের আন্ডারস্ট্যান্ডিং বা সমঝোতাটা কি? কারণ ইউনূস সাহেবকে আপনি কিভাবে রিড করবেন? উনি বাহ্যিকভাবে যেটা বলতেছেন, এখন কিন্তু উনি বলেন নাই, ওই জায়গাটাতে সরে গেছেন যে সংস্কার না চাইলে উনি নির্বাচন দিয়ে চলে যাবেন, এই কথাটা আগে বলছিলেন। আর আমি এখন আর এই কথাটা বলছেন না। দ্বিতীয় ধাপটা হচ্ছে যে উনি কি করবেন সিদ্ধান্তটা কিন্তু ওনার একক। আমার কাছে মনে হয় না যে বাংলাদেশের যে ট্রেন্ড তাতে এই মুহূর্তে ইউনূস সাহেব যে সিদ্ধান্ত নিবেন উনি একা নিবেন, এটাই চূড়ান্ত। পাশাপাশি যে কথাটা আছে যে বিএনপি বিরোধী কিনা, আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে আপনি এবারের রমজানের আগে আরেকটা প্রসঙ্গে আসি। আমি বোধহয় 2-3 দিন আগে একটা টক শোতে সম্ভবত এই সমন্বয়কদের ভিতর থেকে অথবা জাতীয় নাগরিক পার্টির কেউ একজন ভদ্র মহিলা, উনি বোধহয় হিজাব পরা ছিলেন, এবং উনি একসময় বললেন যে যদি তারা রাষ্ট্রীয় ক্ষমতা কখনো পায় তাহলে তারা করবেন কি যে নারীদের পোশাক নীতি একটা তৈরি করবেন। মানে এই যে পোশাক নীতি তৈরি করবেন মানে কি? আজকে আমি একজনের কাছে একটা কথা শুনলাম যে ধানমন্ডি লেকে না কোথায় একজন ভদ্রলোক রেগুলার হাঁটেন, শর্টস পইরা হাঁটেন। তো আরেকজন ভদ্রলোক উনি একসময় অন্য চাকরি করতেন, সফিস্টিকেটেড, এখন ইদানিং উনি জুব্বা টুব্বা পইরা পার্কে হাঁটেন। সে তাকে হঠাৎ করে থামায় বলল যে হাফ প্যান্ট পরে হাঁটেন কেন, এটা ঠিক নয়। তো সে বলল যে আমি হাফ প্যান্ট পরে হাঁটলে আপনার সমস্যা কোথায়? আপনি কি চান এরপরে আমি কাপড় ছাড়া হাঁটি? বিষয়টা কেন বলছি যে আপনার পোশাক আপনি পরেছেন এবং আপনি সেই ধরনের পোশাক পরার জন্য আমাকে ইম্পোজ করবেন কেন? আমার উপরে আপনি ইম্পোজ করবেন কেন? আপনি হিজাব পড়তে ভালোবাসেন, ইট ইজ ইওর চয়েস। আপনি তো আমাকে হিজাব পড়তে বলতে পারেন না। কেন আমি বলি, আপনি এইভাবে বললেন যে আমি নামটা ভুলে গেছি, আমি চেষ্টা করলে বের করে পরে বলতে পারবো। আরো একটা ঘটনা বলি, আপনার নোয়াখালীর লক্ষ্মীপুরে একটা রেস্টুরেন্টের ভিতরে খাচ্ছিল কিছু লোক, এবং সেই রেস্টুরেন্ট পর্দা দ্বারা ঢাকা। সেই পর্দা দ্বারা ঢাকা রেস্টুরেন্টের ভিতরে ওখানকার বণিক সমিতির একজন ভদ্রলোক তার হাতে একটা লাঠি নিয়ে তার সাথে 7-8 জন লোক সহ সেই রেস্টুরেন্টের ভিতরে ঢুকেছে। ঢুকে ওখানে
দুই চারজনকে বোধহয় লাঠি আঘাত করছে এবং বয়স্ক লোকগুলোকে কান ধরে উনি উঠবাস করিয়েছেন। আপনি আমাকে বলেন তার কি রাইট আছে এটা করার, রমজানের পবিত্রতা রাখার? হু আর ইউ? আপনি রমজানের পবিত্রতা রাখার জন্য আপনি কে? যিনি রোজা রাখবেন কি রাখবেন না, হি উইল বি আনসারেবল টু দ্য অলমাইটি, যিনি রোজাটা ইম্পোজ করছেন। ইট ইজ নট ইম্পোজ বাই ইউ পিপল। আমি কয়েকদিন আগে দেখছি রোজার আগে জামাতের আমির একটা বক্তব্য দিয়েছিলেন, পত্রিকায় আসছে ইত্তেফাকে, যে রমজানের পবিত্র রক্ষার নামে যাতে রেস্টুরেন্টে বা খাবার দাবার হোটেলগুলো বন্ধ রাখার পদক্ষেপ নেওয়া হয়। মানে আমরা বরাবরই দেখছি রমজানের রেস্টুরেন্ট খোলা থাকলেও আপনার সেখানে পর্দা দেওয়া থাকে। আপনি পর্দা খুলে ভিতরে যাবেন, তারপর তাহলে তো আপনি বাসায় ঢুকেও বলতে পারেন তোমার বাসায় তো রান্না টান্না হচ্ছে। এটা অতিরঞ্জিত, যেটা আমি চরম ভাবে অপোজ করি। এই ছাত্রদের ভিতরে আমরা এই যে নতুন দলটা যারা করেছে তাদের ভিতরে আমরা এরকম কিছু অ্যাটিটিউড দেখতে পাই, যেটা আমি সাংঘাতিক ভাবে অপোজ করি। আমি ছাত্রদের যে দলটা হয়েছে সেটাকে আমি মানসিকভাবে সমর্থন করি, কি ফ্যাসিজমের বিরুদ্ধে একটা রাজনৈতিক শক্তি দাঁড়িয়েছে। এর মানে এই নয় যে আপনারা যা বলবেন যা করতে চাইবেন তাই আমরা মেনে নিব, বিষয়টা পরিষ্কার। দুই নম্বর কথা হচ্ছে, আপনি যদি রেস্টুরেন্ট বন্ধ করতে চান, খাবার দাবার রেস্টুরেন্ট বন্ধ করতে চান, তাহলে 5 স্টার হোটেল গুলা বাংলাদেশে চলে, আপনি সেটার ভিতরে যান না, দেখে আপনার বুকের পাটা কতটুকু, সেখানে গিয়ে বলেন যে এখানে খাওয়া যাবে না। যান আপনি এয়ারপোর্ট, সেখানে মানুষ খাওয়া দাওয়া করছে, কতগুলো। আপনি ইললজিক্যাল কথা বলবেন না। আমি যেমন একটা কথা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আমরা বলি যে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া ঠিক না, ইয়েস আমি একমত। কিন্তু আপনি যদি খুব ভালোভাবে চিন্তা করেন যে আমরা কিন্তু ব্যক্তিগতভাবে অনেকের সমালোচনা করি, রাষ্ট্রনায়কের সমালোচনা করি, শেখ হাসিনার সমালোচনা করি, খালেদা জিয়ার সমালোচনা করি। আচ্ছা, এখন আমি যদি রাসূল পাকের সমালোচনা করি, রাসূল পাক কি ছোট হয়ে যাবেন? কিংবা আমি যদি রাসূল পাককে ছোট করতে চাই, উনি কি ছোট হয়ে যাবেন? চিন্তাধারা এত ন্যারো কেন? আপনি কি ইচ্ছা করলেই প্রশংসা করে আল্লাহকে বড় করতে পারবেন? আল্লাহর নিন্দা করে আল্লাহকে ছোট করতে পারবেন? এভরিবডি ইজ আনসারেবল টু অলমাইটি। তার কাছে রোজা, নামাজ, হজ, যাকাত, এটার কৈফিয়ত আমি তো আপনার কাছে দিব না। ইউ আর অ্যান ইন্ডিভিজুয়াল, আপনি আপনার ধর্মকর্ম করেন। আপনি যদি, যে ব্যক্তি নিজেকে নামাজ পড়বেন, নামাজ পড়ে যদি যে বেনামাজি নামাজ পড়ে নাই তার কি উত্তম মনে করেন, এটা অহংকার, এটা আল্লাহ পছন্দ করেন না, এটার বিধান নাই। আপনার নামাজ আপনি পড়বেন, আরেকটা লোককে ফোর্স করতে পারবেন না। ইয়েস, আপনি বুঝাইতে পারেন নামাজ পড়া ভালো কাজ, ইত্যাদি ইত্যাদি। আমি এই জিনিসগুলা মারাত্মকভাবে অপোজ করি। এখন বাংলাদেশে আমি দেখতেছি ইউনূস সরকারের উপরে এই একটা ইসলামী শক্তি অসুবিধা নাই, কিন্তু যারা এক্সট্রিমিস্ট মনে করি আমরা এই ধরনের, কারণ আপনি যদি পোশাক নীতি করবেন, আপনি খাদ্য নীতি করবেন, আপনি পর্দা দিয়ে খাবে, আপনি পর্দা উন্মোচন করে ভিতরে ঢুকবেন, এগুলা তো বরদাস্ত করবে না কেউ। ব্যক্তিগতভাবে আমি করি না, অন্তত অ্যাটলিস্ট, কারণ এগুলা খুবই অপরাধজনক মূলক কাজ। এখন যে এই যে নির্বাচনী প্রসঙ্গটা আসতেছে, এই নির্বাচনী প্রসঙ্গটা আপনি ডিসেম্বর সেপ্টেম্বরে তফসিল কাজ করছে, এটা মানে কারা আসলে ডক্টর ইউনূসের উপর চাপিয়ে দিচ্ছে বা কারা করার চেষ্টা করছে ডক্টর ইউনূসকে সামনে রেখে এক ধরনের ইসলামিক এই ধরনের পদক্ষেপ নিচ্ছে? আপনি যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে আপনি খুঁজে পাবেন যে সংস্কার করবে, তারপরে বিচার করবে, তারপরে নির্বাচন করবে ইউনূস সরকার। এবং এখানে এই বিষয় যারা জোরালো ভাবে সাপোর্ট করতেছে তার ভিতরে আপনি পাবেন ইসলামী ফোর্স এবং এই যে এনসিপি যারা আছে তাদের ভিতরে কিন্তু আমরা অনেক রেকর্ড পেয়েছি যে এর ভিতরে মানে জামাত শিবিরের লোক নাকি আছে, হিডেন ছিল, এখনো তারা আছে। ভালো কথা। আপনি আন্দোলন করছেন 5ই আগস্টে, শেখ হাসিনার পতনের জন্য যদি আপনি লুকোচুরি করে থাকেন, হিডেন রেখে নিজেকে, আমি ধরে নিলাম সেটা ডিটেকটিভ কাজ করছেন, ভালো। কিন্তু তারপরে যখন শেখ হাসিনা চলে গেল, তারপরে কিন্তু রাজনীতিতে আপনি আর হিডেন থাকতে পারবেন না। আপনার স্ট্যান্ডটা পরিষ্কার করতে হবে যে আপনি কি রাজনীতি করেন, এখানে কারা আছে, এই দলটার ভিতরে কারা আছে। এখন তো আপনার হিডেন রাজনীতি চলবে না। যেমন আপনি যদি ইন্টেনশনটা থাকে এরকম যে আপনি একজনের ঘর ভাড়া নিলেন
যে ঘর ভাড়া নিলেন ভাড়াটিয়া হিসাবে, তারপরে আপনি আগেই একটা দূরভিসন্ধি নিছেন, ওটা ঢোকার পর ওটাকে দখল করবেন, তাইলে এটা কিন্তু ইল ইন্টেনশন, ক্রিমিনাল ট্রেসপাস হয়ে যায়। সুতরাং আপনি এখন রাজনীতি যারা করবেন তাদের ভিতরে স্বচ্ছতা থাকতে হবে। এখন আপনাদের ভিতরে যদি এরকম চিন্তা ভাবনা থাকে, যেমন ইউনূস সাহেব কয়েকদিন আগে বলছেন যে ইসলামী শাসন যদি জনগণ চায় তাহলে সেটা উনি করবেন, এই ধরনের কথা উনি বলেছেন। তাহলে কথা তো সেটা নয়, আপনি ইসলামী শাসন, অমুক শাসন, তমুক শাসন বিষয় নয়। আর সংস্কারের যে বিষয়টা আমি দেখলাম, 5 খণ্ডের সংস্কার, এই যে সংবিধান সংস্কারের উপরে 5 খণ্ডে একটা বই হয়েছে, যেটা আমি সংগ্রহ করেছি। মানে এক বিশাল সংস্কার, আপনি এটা বাদ দিবেন কোথায়, করবেন কোথায়? 1 2, আপনি এই সংস্কার যে করলেন, এই সংস্কার করে দলকে বলছেন টিক মার দিতে, মানেন কি মানেন না, কতটুক মানেন কতটুক মানেন না। আপনি নির্বাচনটা করবেন তাহলে কোন সংবিধানের, না নির্বাচনটা করবেন আপনি কোন সংবিধানের আলোকে? যেটা সংস্কার করছেন সেইটার আলোকে, সেটার অ্যাপ্রুভালটা কোথায়? আবার আপনি যদি বলেন গণপরিষদ করবেন, সেটা নিয়ে তো দ্বিমত আছে, গণপরিষদ এবং পার্লামেন্ট। বিএনপির বক্তব্য হলো আপনি যা খুশি তাই করেন, পার্লামেন্টে নির্বাচন হওয়ার পর তারা এসে এগুলা সংশোধন অ্যাপ্রুভাল করে কি করে না সেটা এক জিনিস। কিন্তু আমার কথা হচ্ছে, আপনি এখন এই মুহূর্তে নির্বাচনটা যে দিবেন কিসের অধীনে, কোন সংবিধানের অধীনে? যেটা আপনি সংস্কার করছেন সেটা, নাকি যেটা প্রিভিয়াস আছে কোনটা? সেই জায়গাটাই তো এখন পর্যন্ত সেটেল হলো না। আপনি এদিকে নির্বাচন কমিশন বলতে সেপ্টেম্বরে আপনি তফসিল দিবেন, দেওয়ার সম্ভাবনা, মানে কি হিসাবে? এ তো একেবারে গয়রহ, মানে এখানে আপনি কংক্রিট কোনো সিদ্ধান্ত পাচ্ছেন না যে আদৌ হবে কি হবে না। 1 2 নম্বর হচ্ছে, আমরা ইতিমধ্যে খবর পাচ্ছি যে আমি আগেও বলছি যে ফ্যাসিজমের বিরুদ্ধে একটা দল দাঁড়িয়েছে, আমি অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু তারা যা বলবে তাই আমরা মেনে নিতে পারি না। শুনলাম ওয়াসায় নাকি চাকরি হচ্ছে ইদানিং সমন্বয়কদের অ্যাডভাইসে, বা তারা যাদেরকে বলে তাতে চাকরি হয়ে যায়। মানে এটা তো সমর্থন করা যায় এসেছে, এবং কারা কারা সুপারিশ করেছে সেটারও হ্যাঁ লিস্ট চলে এসেছে। হ্যাঁ, এবং তারা ডিনাইও করছে। ভাই আপনাদের নামে আসবে কেন, আসেই বা কেন, ডিনাই বা করেন কেন? এই যে বিষয়গুলো, এগুলো আসে না, এগুলো তো সোশ্যাল মিডিয়ায় মানে ছড়াচ্ছে, বাট মানে আমি সেটাই বলতেছি। তো আমরা এতে কি হয়, আমরা এমন একটা ধূম্রজালের মধ্যে আছি যে নির্বাচন কি আদৌ হবে, নাকি নির্বাচন হলে কি হবে? কারণ একটা জিনিস বোঝা যাচ্ছে যে আজকে বিএনপি একটা বড় দল, ভোটের রাজনীতিতে কিন্তু এই মুহূর্ত পর্যন্ত বিএনপি টপে আছে। কিন্তু কিন্তু ফ্যাসিজমের বিরুদ্ধে যারা এই ছাত্র দল টল করেছে, যদি আমি ওইভাবে চিন্তা করি, তাহলে মাঠের লড়াইতে যদি আসেন, তাইলে আমার কাছে মনে হয় যে তারা একটু স্ট্রং। সেক্ষেত্রে মাঠের লড়াই একটা, ভোটের লড়াই একটা। এখন ভোটের লড়াইটা হবে কোথায় সেই জায়গায় সিদ্ধান্ত হয় না। আমি আবারও বলছি, সংস্কার করা কোন সংবিধানের অধীনে নির্বাচনটা হবে সেইটা তো আগে সেটেল করতে হবে। পুরনো সংবিধান নাকি যে সংস্কার করার পর, সংস্কারটা তো অ্যাপ্রুভাল নিতে হবে, সেটা আপনি কবে নাগাদ নিবেন? সুতরাং পরিষ্কার একটা ধুরমুড়ো জাল এখানে আছে, সেটা ইউনূস সরকার করুক, XYZ করুক, যাই করুক, কিন্তু আপনি ইউনূস সাহেব মুখে কি বলেন আর ভিতরে কি তা আমরা তো জানি না। বাট এটা শিওর যে ইউনূস সরকারের ভিতরে ডিপ স্টেট আছে, এবং আমার কেন জানি মনে হয় সরকার বলতে ইউনূস সাহেব একা, এবং তার সাথে বড় জোর খুব আন্ডারস্ট্যান্ডিং নিয়ে মাহফুজ আলম আর আসিফ মাহমুদ আছে। বাকি যারা আছে তাদেরকে আমি ব্যক্তিগতভাবে ডাউট করি। সুতরাং ইউনূস সাহেব নির্বাচনটাকে নিয়ে সামনে আগানোটা খুবই কঠিন একটা কাজ। আমি জানি না, বাকিটা সময় বলে দিবে কি হয়।